সার্ফেক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি-বক্সে আপনাদের সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপ এখন তারকার আলোয় ঝলমল করছে। এক রাতে মেসি, এমবাপ্পে আর হল্যান্ড তিন মহা তারকায় গোল করেছেন দুটো করে। আর্জেন্টিনা নিশ্চিত করেছেন নকআউট, ফ্রান্সও জয়ের পথে উজ্জ্বল। নরওয়ে পেয়েছে রোমাঞ্চকর জয় আর আলজেরিয়া ফিরেছে লড়াইয়ে। আজকের ডি-বক্সে থাকছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ফ্রান্স, ইরাক, নরওয়ে, সেনেগাল এবং জর্ডান আলজেরিয়া ম্যাচের বিশ্লেষণ। আজকের মোমেন্ট অফ দ্য ডে, সার্ফেক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 4 ম্যাচের প্রিভিউ। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি এবং নির্মাতা চিত্রনাট্যকার প্রীতি দত্ত। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। খেলা কতটা এনজয় করছেন ভাইয়া? ওয়ার্ল্ড কাপ কিভাবে এনজয় করছে এটা বলে তো বোঝানো যাবে না, কারণ 4 বছর পর পর আসে আর আমরা এটার জন্য 4 বছর অপেক্ষা করতে হয়। আর ডেফিনেটলি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, বেস্ট টিমগুলো সবাই এখানে রয়েছে, তো এটার এই এনজয়মেন্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একদম। আর্জেন্টিনার একজন ফ্যানকে পেয়ে গেছি। প্রীতিদি, আপনার কাছে একটু জানতে চাই যে মেসির ব্যাক টু ব্যাক জয়, তার হ্যাট্রিক, তার জোড়া গোল, এগুলো কি আসলে এখন তার খেলা মাত্র কি খুব ম্যাজিক্যাল, খুব সিনেমাটিক লাগে কিনা আপনার কাছে? এখন খুব ইউজুয়াল লাগে। মনে হয় যে মেসি মানেই হয় হ্যাট্রিক হবে অথবা গোল হবে অথবা একাধিক গোল হবে এবং এটা মেসিই করবে। এটা মানে একটা মনে হয় যে আমরা ইউজ টু হয়ে গেছি, আর মানে আগের মতো মানে এখন কোন রেকর্ডের পর কোন রেকর্ড হবে সেটা নিয়ে টেনশনে থাকি। এক্স্যাক্টলি। আমরা দেখছি ভাইয়া মেসি ম্যাজিক হচ্ছে ব্যাক টু ব্যাক ম্যাচে এবং উনি খুবই রিল্যাক্স মোডে খেলছেন। বাট প্রথম পেনাল্টি মিসের পরে আমরা দেখেছি ওভারঅল উনি, আমি যদি ভুল না করে থাকি, টোটাল 3টা গোল উনি সামহাও একটু মিস করেছেন। সো পেনাল্টি মিসের পরে কি একটু আন্ডারটোনে চলে গেছিলেন, বাট পরে তো দেখলাম দুর্দান্ত কামব্যাক। হ্যাঁ, এটা ঠিক যে পেনাল্টিটা মিস করার পরে সে খুব আপসেট হয়ে গেছিল, মনে হয়েছে তাকে দেখে এবং তার ইয়েটা দেখে। আর একটা খেলোয়াড় এটা হতেই পারে, আর যেহেতু ম্যাচের ফার্স্ট গোল পেনাল্টিতে, এই মিসটাও কিন্তু খুব স্বাভাবিক, এটা মানে অস্বাভাবিক কিছু না। কিন্তু মেসির মতন প্লেয়ার মিস করেছে এটা দেখেই এটা অস্বাভাবিক। তো আপনার সেইটা থেকে কামব্যাক করা নর্মালি এটা কিন্তু খুব টাফ বিষয়। শুধু কামব্যাক করা না, আর অনেকগুলো গোলের চান্স করেছে, অ্যাভেল করেছে, চেষ্টা করেছে। তারপরে সেই শটও নিয়েছে, অ্যাটলিস্ট 5টা অ্যাটেম্প নিয়েছে, 5টার মধ্যে 2টা সাকসেসফুলি হয়েছে এবং দ্যাট বোথ আর নট ওয়াজ ভেরি ইজি, দুটোই অনেক কঠিন ছিল। কিন্তু তো এই কামব্যাকটা করায় মেসির মতন প্লেয়ারের জন্যই এখান থেকে কামব্যাক করা এবং এই জায়গায় মানে ম্যাচে ফিরে আসা, ম্যাচে রেজাল্ট দেওয়া। যে অস্ট্রিয়া কিন্তু মাঝমাঠে বেশ প্রেসারেই রেখেছে এবং তাদের কোচকে নিয়ে তো আমরা জানি উনি আসলে কোন ধরনের ফুটবল খেলতে এবং খেলাতে ইউজ টু। তো সেই জায়গা থেকে পরে গিয়ে প্রপারলি আমরা কিন্তু অস্ট্রিয়াকে আসলে খুব রিল্যাক্স মোডে আর দেখিনি এবং শেষ মুহূর্তে চেষ্টা করেছে তারা, বাট খুব একটা ভালো খেলা বের করতে পারেনি। এর কি কারণ হতে পারে বলে মনে হয়? নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। কালকে ম্যাচের আগে একটা আলোচনা হচ্ছিল আমাদের নিজেদের মধ্যে, তো সে আলোচনায় একটা আলাপ আসে যে আর্জেন্টিনা প্র্যাকটিস ম্যাচ খেলে নেই কোনো ইউরোপের কোনো টিমের সাথে বা একটা টিমের সাথে খেলেছে। এটা আর্জেন্টিনার জন্য কোনো মানে ক্ষতিকারক হবে কিনা। ম্যাচে গিয়ে দেখা গেছে অস্ট্রেলিয়া, আমি ফুল ম্যাচের বিশ্লেষণ করি, অস্ট্রিয়া ওয়াজ এক্সেলেন্ট। এটা আমার মানে তাদের এই স্পিরিট খেলার এবং টপ টু বটম তারা স্পিরিটে একই পর্যায়ে রেখেছে। লাস্ট গোল তো হয়েছে ধরেন 2-0 হয়েছে কিন্তু একদম লাস্ট মোমেন্টে, বাট তার আগের পর্যন্ত তারা ফাইট দিয়ে গেছে এবং গোল মানে ব্যাক করার জন্য অনেক চেষ্টা করেছে তারা। এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। ইট ইজ এ টাফ ম্যাচ। কিন্তু আর্জেন্টিনার ডিফারেন্সগুলো যদি আমরা মানে আমি তো আমার চোখে দেখার মতো, আমি আমার বিশ্লেষণ থেকে আমি বলবো, তারা ফিরে আসা, তাদের নিজেদের খেলার মধ্যে এত কন্ট্রোলটা তারা আমার একটা খুব ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তারা প্রেশারেও নিজেদের খেলাটা নিজেদের কন্ট্রোলে রাখছে। এইটা একটা বড় বিষয় একটা ম্যাচ উইনিং করার জন্য একটা টিমের জন্য। আর টিম লাইক আর্জেন্টিনা অনেক কিছু করতে পারে, তাদের কাছে মানে যেরকম প্লেয়ার রয়েছে সেটা, এবং সেটা তারা প্রুফ করেছে। এক্স্যাক্টলি। প্রীতিদি, একজন কিংবদন্তি প্লেয়ার যখন আসলে রেকর্ড ভাঙেন, রেকর্ড করেন, সেই আবেগটা একজন দর্শক হিসেবে আপনাকে কতটা ছুঁয়ে যায়? অনেক বেশি ছুঁয়ে যায়। কারণ হচ্ছে দেখেন, খেলোয়াড়দের লাইফ টাইম তো কম, তো আমরা তো একটা সিজন বা 2টা সিজন দেখতে পারবো, তারপর আর পারবো না। আমাদের মুখে মুখে থেকে যাবে। যেমন আমরা ম্যারাডোনার কথা বলেছি, বাতিস্তুতার খেলা একটু দেখেছি, সো আমরা বলতে পারবো যে আমরা এরকম একজন প্লেয়ারের খেলা দেখতে পেরেছি। এইটা তো আসলে সৌভাগ্য।
সত্যি কথা বলতে। অবশ্যই। এবার একটু ফাউল প্রসঙ্গে আমি আসতে চাই। আমরা কালকের ম্যাচে দেখেছি প্রচুর ফাউল, এবং অস্ট্রিয়ার আর্জেন্টিনার ম্যাচটা দেখতে দেখতে না আমার 2022-এর আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডসের খেলা কেন যেন বারবার মনে পড়ছিল। এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত আমি যখন স্ট্যাটিস্টিক্স দেখেছি যে আর্জেন্টিনার এদিকে 8টা ফাউল এবং অস্ট্রিয়ার তরফে ছিল 5টা, এবং দুটো দলই দুটো করে ইয়েলো কার্ড খেয়েছে, এবং অনেক বেশ কিছু ব্যাপার নিয়ে একটু কন্ট্রোভার্সি তৈরি হতে হয়নি। পুরো খেলাটা দেখে আপনি কি বলবেন, এই বছরের ওয়ার্ল্ড কাপে কি ফাউলের পরিমাণ মানে সামহাও অনেক বেড়ে গেল কিনা? ফাউলের পরিমাণ বাড়ার আরেকটা রিজন রয়েছে, যেটা রেফারি কিন্তু খুবই স্ট্রিক্ট এইবার কম্পেয়ার টু আদার ওয়ার্ল্ড কাপ। এবার রেফারিরা অনেক বেশি, আর তারা অনেক প্রম্পট সাপোর্ট পাচ্ছে বাইরের থেকে যে কি ডিসিশনটা হচ্ছে। এটা কিন্তু অনেক ক্যালকুলেটিভ হয়ে গেছে ফুটবল এখন। তো এইটা কিন্তু একটা রিজন। আপনি ফাউল যেটা অল্প বিষয় ফাউলটা হচ্ছে, আগে কিন্তু কিছু বিষয় ছিল যে অ্যাডভান্টেজ দিয়ে দিত খেলার মধ্যে, এটা রেফারি যদি অ্যাডভান্টেজ দেয় সেটা হয়ে যায়। এখন কিন্তু এই চান্সটা থাকছে না। থার্ড রেফারি রয়েছে, ফোর্থ রেফারি পর্যন্ত রয়েছে। তো আপনার এইটা যখন ম্যাচ চলে এসছে তখন ক্যালকুলেশন অনেক বেশি ভালোভাবে হচ্ছে, এবং এইটা ডেফিনেটলি ফুটবলের জন্য ভালো। ফুটবলে কিন্তু অনেক স্পিরিট বেড়ে গেছে এই জন্য, কিন্তু খেলায় প্রচুর পরিশ্রম করতে হয়, বা বেশি পার্টিসিপেশন লাগে, সময় কম, লিমিট বাধা আছে যে তুমি 11 সেকেন্ডের পরে আর ফাউল মানে করতে পারবে না, 11 সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে। এরকম বিষয়গুলো চলে আসাতে ফুটবল আরো ফাস্ট হচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমি যে রেশিওটা বললাম ওটা জাস্ট হাফ টাইমের ছিল, ফুল টাইমে কিন্তু সেই ফাউলের সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। এবং একটা ভয় কাজ করছিল যে রেড কার্ড যেন কেউ না খায়, তাহলে তো খুবই ঝামেলা। এবং আমরা দেখেছি 4 জন প্লেয়ারকে বদলি করা হয়েছে, এবং অস্ট্রিয়াতেও হচ্ছে বদলি প্লেয়ার নামানো হয়েছে। এটাকে কতটা ইতিবাচকভাবে আপনি মনে করছেন ফর আর্জেন্টিনা? এটা তো টিমের বিষয়, যে টিম যখন থাকে তারা এটা ফিল করে, ম্যাচের অবস্থা দেখে তারা মানে চেঞ্জটা আনে। আর ওই যে আমি বললাম যে খেলার পরিমাণ এই সবগুলো কারণে কিন্তু একটা প্লেয়ার যতক্ষণ খেলার টাইম থাকে সেই মানে এফোর্টটা বেড়ে গেছে আগের তুলনায়। তো এইখানে গেলে একটা প্লেয়ার এটা হওয়ার কারণে ওই প্লেয়ারটা যতক্ষণ সময় তার পরিশ্রম হচ্ছে, সে যদি আরেকটা সাপোর্ট না থাকে একটা প্লেয়ারের পক্ষে অনেক সময়, এই জন্য চেঞ্জিংও বেশি এখন কিন্তু চেঞ্জিং প্লেয়ার অনেক বেশি করে দিয়েছে আগের তুলনায়। তো এটা রিকভার করার জন্য যে খেলাটা যাতে আরও স্পিড হয়, এবং প্লেয়াররা তাদের ফুল ফেজে মানে খেলতে পারে, তাদের নিজেদেরকে পুরো ম্যাচ যতক্ষণই খেলুক পুরো সময়টা তাদেরকে এফোর্ট দিতে হয়। এবার একটু ফ্রান্সের দিকে আলোকপাত করতে চাই। কিলিয়ান এমবাপ্পে তিনি 2018 সময় থেকেই চমক দেখিয়েছেন, এবং আমরা তখন বলতাম খুবই সম্ভাবনাময় একজন প্লেয়ার, এবং উনি কিন্তু ডে বাই ডে নিজেকে প্রমাণ করছে। দিদি, আপনার কাছে একটু জানতে চাই যে এমবাপ্পের খেলা কতটা এনজয় করেন আপনি রাদার দ্যান মেসি? হ্যাঁ, রাদার দেন মেসি যদি বলি মেসি বেস্ট। তারপর যদি এমবাপ্পের কথা বলি, এমবাপ্পে দুর্দান্ত একজন প্লেয়ার, তাকে নিয়ে আসলে কোনো ডাউট নেই। এবং সে যে পরিমাণ গোল করছে, তারও যে সংখ্যা, আগে যে পরিমাণ রেকর্ড ব্রেক করতে যত সময় লাগতো, 8 বছর 10 বছর 14 বছর, এমবাপ্পের হয়তো অতদিন লাগবে না। হি ইজ স্টিল ইয়াং। হ্যাঁ, রেকর্ড হয়, রেকর্ড ব্রেক করার জন্য এটা হবে, এটা হতেই থাকবে, এটা একটা প্রসেস। কিন্তু তারপরও হচ্ছে একটা খেলার একটা সৌন্দর্য, একটা ছন্দ, সব কিছু মিলে যদি বলি এমবাপ্পেকে ডেফিনেটলি আমি করি না, কিন্তু ডিজার্ভও করতে পারবো না। হি ইজ এ গুড প্লেয়ার। এটা আমাদের মানতেই হবে। আর দর্শক, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আমরা যেমন দেখেছি, একটা জিনিস আমরা যদি দেখি যে বজ্রঝড়ের কারণে কিন্তু দীর্ঘ সময় প্রায় 3 ঘন্টার একটা বিরতির পরে তাদের খেলাটা শুরু হয়েছে। সেই প্রেসারে থেকেও এই যে সুন্দর কামব্যাক, দারুণভাবে খেলা, নকআউট নিশ্চিত করলো, এবং ওসমান দেমবেলের একদম জয়সূচক গোল। আমি জয়সূচক বলছি যে আসলে থার্ড গোলটা তার দেয়া। আমরা ততক্ষণেই জানি যে ম্যাচের রেজাল্ট আসলে কি হয়ে গেছে। ভাই, আপনার কাছে আসবো। এমবাপ্পের 16 গোল, উনি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডটা টাচ করেছেন, এবং ভেরি সুন উনি মেসির রেকর্ডটাও মানে অনায়াসে ব্রেক করে দেবেন। ইয়াং প্লেয়ার, জাস্ট 27। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। হ্যাঁ, আমরাও আশা করি যে সে আরও 1-2 ওয়ার্ল্ড কাপ খেলবে। যে রেকর্ডটা মেসির করতে ধরেন প্রায় 6টা ওয়ার্ল্ড কাপ লাগলো, সেটা সে 3টার মধ্যেই অলরেডি সে ছুঁই অবস্থায় আছে। ক্লোজারটাও ধরে ফেলছে ওটা। তো সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতেই পারি হয়তো মেসির রেকর্ডটা এমবাপ্পেই ভাঙবে, এরকমই হতে পারে ভবিষ্যতে। সেক্ষেত্রে যদি জানতে চাই ভাইয়া, যে ফ্রান্সের অ্যাটাকিং সাইডটা, ওদের স্ট্রাইকারদেরকে আসলে কতটা ডেঞ্জারাস মনে হলো গতকালকের ম্যাচে? আপনি ফ্রান্স কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ মানে ট্রফি
ট্রফির দাবিদার। ট্রফির দাবিদার হিসাবে মানে একটা টিম, বড় টিম, এবং লাস্ট 3-4 ইয়ার মানে 3-4 টাইমস তারা কিন্তু এইটাকে এই স্ট্যান্ডার্ডটা কভার করে আসছে। এটা কিন্তু ফ্রান্সের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। অবশ্যই। আমরা মানে একটা খুব মানে অদ্ভুত প্রশ্ন করতে চাই। অদ্ভুত বলছি এই কারণে প্রথমে বলে নিচ্ছি দর্শক, আমি নিজেও চাই না, আই থিঙ্ক বিশ্বের কোনো মানুষই চায় না এমনটাও। ধরুন ফ্রান্স থেকে এমবাপ্পে এবং আমাদের আর্জেন্টিনা থেকে লায়নেল মেসি, দুজন কোনো কারণে দে গট ইনজুর্ড, সামহাও খেলতে পারলেন না। এই দুজনকে যদি তুলে নেওয়া হয় তখন আসলে ফ্রান্স আর্জেন্টিনা মানে নিজ নিজ টিম নিয়ে কতটা বেটার জায়গায় ডিজার্ভ করবে, তারা কতটা ভালো খেলতে পারবে? বিষয়টা হচ্ছে যে আপনার নো ডাউট দে আর ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দ্য টিম। এরকম একটা প্লেয়ার টিমকে অনেক ইন্সপায়ার করে। তো তাই সেইগুলো কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হবে টিম, ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। বাট আমরা বলতে পারি না যে একদম ভালো খেলবে না। আপনি ফুটবল 11 জনের খেলা, একজন দুজন তাদের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়ে নিজেদেরকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। তো তাদের অ্যাবসেন্সটা যেমন, অনুপস্থিতিটা যেমন মানে ক্ষতি করবে বা টিমের জন্য পারফর্ম করতে কষ্ট হবে, ঠিক সেইভাবে তারা কিন্তু অন্যান্য খেলোয়াড়গুলো তাদের মানসিকতা কিন্তু তখন আবার বেড়ে যাবে যে না, আমার মেসি নাই, আমি টিমকে ভালো করতে হবে আমার। যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু এফোর্ট দিবে। এদেরকে এই টিমের ব্যাপারে কোনো মানে নেগেটিভ বলতে পারবো না, আমি নেগেটিভ রেজাল্ট হবে এটা আমি বলতে পারবো না। আমি বলবো যে এটা তারা পজিটিভই থাকে সবসময়। আর প্রীতিদি অ্যাজ আ ডিরেক্টর, আসলে ডিরেক্টরকে আমরা সবসময় বলি ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমরা ফুটবলের ম্যাচগুলোতে যেরকম দেখি যে আপস অ্যান্ড ডাউনস থাকে এবং একটা টিমকে নিয়ে মানে খেলা, অ্যাজ আ টিম খেলা, সেটা খুবই টাফ। এই জায়গাগুলো কি ইন্সপায়ার করে কিনা নিজেদের ডিরেকশনের সময় নাটক তৈরির ক্ষেত্রে? সত্যি কথা বলতে ক্যাপ্টেন্সি একটা আসলে অনেক প্রেশারের ফ্যাক্ট, এবং মেসিকে সবসময় হাসি খুশি এবং ওকে দেখে কখনো প্রেশারাইজড মনে হয় না। আমার কখনোই ওকে ফিল্ডে মনে হয় না যে ও কখনো প্রেশারাইজড, বরং ওর প্রেজেন্স সবাইকে ইন্সপায়ার করে। ও একটা পজিটিভ ভাইব ও আসলে স্প্রেড করে, আমার সবসময় মনে হয়। সো ওর প্রেজেন্সটা ইজ ইটসেলফ ম্যাজিক, যেটা ওর পুরো টিমকে আসলে হোল্ড করে রাখে। এইটা তো ডেফিনেটলি আমিও চেষ্টা করি যে হচ্ছে আমি এটা থেকে শেখার। মানুষ তো সব কিছু, আমি তো ফুটবল খেলা শিখতে পারবো না বা প্লেয়ার হতে পারবো না, কিন্তু আমি ওর কাছ থেকে কি নিতে পারবো? ওর কাছ থেকে আমি ওই সাউন্ডনেস, ওই গ্রাউন্ড, যে ও গ্রাউন্ডেড যে ফ্যাক্ট, যে ও যতটা গ্রাউন্ডেড পার্সোনালিটি, আমি ওইটা নিতে পারবো। আমি কিভাবে একটা টিম সাজাতে হয় বা সেটা নিয়ে ফাইট করে আমার কাজটা শেষ করতে হবে এবং এটাকে সাকসেস হতে হবে, আমি সেটা শিখতে পারবো। সো এভরি গেম, মানে যারা হচ্ছে খেলা দেখতে পছন্দ করে তারা কিন্তু আসলে কিছু শেখার জন্য, মানে সবাই তো খেলতে পারবো না, বা হচ্ছে কিছু নিতে পারবো, আর্ন করতে পারবো। সো ডেফিনেটলি আমি ওর ফ্যান। শুধু মানে খেলা যদি বলেন সেটা না, ওর পার্সোনালিটি, ওর ব্যক্তিত্ব, ওর যে সব দিকে ম্যানেজমেন্টের দক্ষতা, এটা সব কিছু মিলে মেসি আসলে অসাধারণ। অবশ্যই। এবারে একটু চোখটা রাখতে চাই আমাদের পরবর্তী ম্যাচে, নরওয়ে 3 এবং সেনেগাল 2, আর্লিং হাল্যান্ডের জোড়া গোল। এবং তারপরে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ভাইয়া, এই যে ভাইকিংসদের মতন সেই রকম উইথ ড্রামস এবং তাদের এই যে বোট রাইডের ভঙ্গিতে সেলিব্রেশন। আমি একটু ধাপে ধাপে আসতে চাই। আর্লিং হাল্যান্ড এবার ডেবিউতেই উনি চমক দেখাচ্ছেন, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে। কি মনে করেন উনিও কি গোল্ডেন বুটের দৌড়ে কতটা এগিয়ে থাকবেন? এখন পর্যন্ত 2টা ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচ না যাওয়া পর্যন্ত বলা যাবে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা বোঝা যাবে না। আর গোল্ডেন বুটস বা আপনি বেস্ট ফুটবলার হওয়ার যেটা থাকে, সেগুলো কিন্তু ফুল ম্যাচটা হওয়ার পরে বোঝা যায়। বাট সে একজন দাবিদার হইতেই পারে, মানে এখনই তো সে দাবিদার হয়ে যাচ্ছে। সে কতটা মানে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আসলে? আসলে ফুটবল তো টিম গেম হয়, আপনি শুধু ইন্ডিভিজুয়াল গেম বলা যাবে না। নরওয়ে তো অলরেডি কোয়ালিফাই করে গেছে সেকেন্ড রাউন্ডের জন্য, সো তাদের জন্য এটা ইজি। এখন অপোনেন্টকে পড়বে সেটাও দেখা। বাট আমরা এক্সপেক্ট করব যে শুধু মানে হাল্যান্ডের কারণে না, হোল টিমটাই যদি ভালো করতে থাকে তাইলেই কিন্তু পারবে, একজন কেউ টেনে নিয়ে যেতে পারে বলে এটা আমি মনে করি না। আমরা হচ্ছে যদি দেখি কাউন্টার অ্যাটাকে কিন্তু নরওয়ে দুর্দান্ত ছিল, তবে সেনেগালও ছেড়ে দেওয়ার পাত্র না। ওনারা হারলেও আসলে 2টা গোল দিয়েছেন এবং 2টো গোলই এসেছে ইসমাইলা সারের কাছ থেকে। কি বলবেন তাদের খেলা নিয়ে? ওয়ার্ল্ড কাপ প্লেয়ার, মানে আপনি সবার বিশ্লেষণ করে, আমরা একজন দুজনের বিশ্লেষণ করছি, কিন্তু আসলে তো ফুটবল টিম গেম। এদের প্রত্যেকেরই পার্টিসিপেশনটা তো ওইভাবে থাকেই, বোঝাই যায় যে একটা টিম ভালো না করলে কিন্তু ফুটবলের রেজাল্ট হয় না।
আর ছোট করে একটু আলাপ করতে চাই জর্ডান ভার্সেস আলজেরিয়ার, এবং আলজেরিয়া আমরা দেখতে পাচ্ছি যে আসলে 2-1 গোলে জর্ডানকে হারিয়েছে, এবং জর্ডান তো ওনারা আসলে চলেই গেলেন বিশ্বকাপ থেকে। তবে আলজেরিয়ার একটা সুযোগ বোধহয় এখনো আছে হিসাব নিকাশের ক্ষেত্রে, তারা মেবি নকআউট হচ্ছে কনফার্ম করতে পারেন যদি নেক্সট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে তারা একটা বেটার স্কোর করতে পারেন। আমি একটু জানতে চাচ্ছি যে অ্যাজ আ টিম আলজেরিয়াকে কতটা সম্ভাবনা বলে? আমার কাছে আর্জেন্টিনার সাথে খেলাতেই তাদেরকে ভালো লেগেছে আমার কাছে, কারণ দ্যাট ওয়াজ নট এ ভেরি ইজি ম্যাচ। যদিও আর্জেন্টিনা 3 গোলে জিতেছে, কিন্তু এটা ইজি ছিল না আর্জেন্টিনার জন্য। তারপর তারা প্রুফ করেছে যে তারা সেকেন্ড রাউন্ডে যাবেও হয়তো মনে হয়, মানে লাস্ট ম্যাচটা তাদের আরেকটা ম্যাচ আছে, এটার উপর ডিপেন্ড করছে তাদের। কিন্তু আমার কাছে মনে হয় তারা কোয়ালিফাই করবে। জর্ডান ইজ এ গুড টিম। আমি তো একসময় মনে হচ্ছিল কালকে খেলা দেখে যে জর্ডান জিতেই যাবে, এই আর গোল শোধ পরিশোধ করতে পারবে না। বাট সেই জায়গা থেকে লাস্ট মোমেন্টে মানে আমার মনে হয় 70-র পরে তারা 2 গোল দিয়েছে। ইট ইজ এ মানে আলজেরিয়াকে এই জন্য বলতে হয় যে এই ম্যাচে রিগেন করে আসা মানে ইটস এ ভেরি মানে গুড অবভিয়াসলি। এবং আমরা সবাই জানি যে জর্ডানের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার সাথে, এবং আলজেরিয়া ফেস করবে আসলে অস্ট্রিয়াকে। আমরা দেখবো সেই ম্যাচগুলো আসলে কোন জায়গায় দাঁড়ায়। বাট ওভারঅল আমি যদি আপনার কাছে জানতে চাই যে আরেকটা জিনিস আছে, আপনার কোয়ালিফাই কিন্তু ওই মানে গ্রুপ থেকে কিন্তু কোন গ্রুপে ইয়েতে 2টার জায়গায় 3টা টিম যাবে, দ্যাট ইজ অ্যাডভান্টেজ অলসো। সেটাই। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এবারে আমরা একটু পরবর্তী ম্যাচ নিয়ে আলাপ করব, বাট তার আগে আমরা দেখে নেব আরো ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। প্রিয় দর্শক, বিশ্বকাপ মানে ফুটবল প্রেমীদের আবেগের গল্প। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে তে থাকছে ঠাকুরগাঁওয়ের এক আর্জেন্টাইন ভক্তের ব্যতিক্রমী আয়োজন। দেখে নেব। বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব, আর তার ছোঁয়া লেগেছে ঠাকুরগাঁয়েও। আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক কাউসার আলী নিজের সবজির দোকান সাজিয়েছেন নীল সাদা পতাকায়। দোকানের নামও বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভান্ডার। শুধু সাজসজ্জাই নয়, বিশ্বকাপের আনন্দ ভাগ করে নিতে ক্রেতাদের দিচ্ছেন নানা ছাড়ও। ফুটবলের প্রতি ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ সত্যিই প্রশংসার দাবিদার। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে ঠাকুরগাঁওয়ের এক ব্যতিক্রমী ফুটবল প্রেমী সবজি বিক্রেতা কাউসার আলী। কি দারুণ। এবং আমি যেহেতু আর্জেন্টাইন ফ্যানের কথা আমরা দেখলাম, আমি একটু সরাসরি প্রীতি দিয়ে আপনার কাছে যেতে চাই। অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান, নিজেদের যখন হচ্ছে ভার্সিটি লাইফ ছিল, ওটা তো আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সোনালি একটা সময়, খুবই ক্রেজি একটা টাইম। ফুটবল নিয়ে কতটা মেতে থাকতেন তখন? আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যাদের ফুটবল নিয়ে মাতামাতির হচ্ছে তুঙ্গে থাকি আমরা। কারণ আমাদের পুরো ইন্টারভার্সিটি আমাদের খেলা হয়, পরে তো অন্যান্য ভার্সিটিগুলোর সাথেও হয়। তো আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে খেলা, আমাদের এতটাই আমাদের আগ্রহ থাকতো যে আমাদের ডিপার্টমেন্টটা ডিফারেন্ট ছিল। কারণ আমরা সবাই তো যেত এমনিতে, আমরা যেতাম ঢাক, ঢোল, তবলা, তারপর যত ইনস্ট্রুমেন্ট যা আছে সব নিয়ে যেতাম। এবং আমাদের স্লোগান হতো আমি যেহেতু খুব ভালো স্লোগান দিতে পারতাম, আমরা হচ্ছে নন স্টপ স্লোগান দিতাম। তো হচ্ছে আমাদের স্লোগানগুলো খুব ইন্টারেস্টিং হতো, যে সারা বাংলাদেশে কোন দল আছে নাট্যকলা, সারা ভার্সিটিতে কোন দল আছে নাট্যকলা, জিতবে কারা নাট্যকলা, তোমার প্রিয় নাট্যকলা, এরকম স্লোগানে মুখর করে দিতাম আমরা। এবং হচ্ছে আমাদের এমনও হয়েছে যে আমাদের এত আবেগের জায়গা থেকে আমরা খেলতাম, আমাদের 22টা পর্যন্ত পেনাল্টি পর্যন্ত গেছে। ও মাই গড। এবং লাস্ট ইয়ার আমরা মানে এখানে কিন্তু আসলে আমরা তো প্রফেশনাল না। লাস্ট ইয়ার ভার্সিটিতে আমাদের যখন ম্যাচ হচ্ছিল, তখন একটা ছেলে এতটাই ইনজুর্ড ছিল, ওর পুরো সেমিস্টার ব্রেক পড়ে গেছে। ওর ছেলেটার নাম অর্থি। ওর লেগের ট্যাকল করার সময় ওর পা ভেঙে গেছে। সো এইটা হচ্ছে আমরা যখন খেলি, আমরা খুব প্যাশনেট, আমরা অত প্রফেশনাল না, কিন্তু আমরা খুব আবেগ দিয়ে। এবং ইন্টারেস্টিং জিনিস আমি একটু অ্যাড করি ভাই, আমরা একই বিভাগে পড়াশোনা করেছি, আপু দিদি আমার সিনিয়র। সো যেটা হতো না, হারুক জিতুক যেটাই হোক, আমরা সেলিব্রেশন করতে মানে আমরা বাধা পেতাম না, যে মানে হারলেও সেলিব্রেশন, জিতলে তো সেলিব্রেশন। এবং পুরো ঢাকা ভার্সিটি ওই দিন বুঝতো যে আজকে নাট্যকলার খেলা আছে এবং নাট্যকলা ফুটবল ম্যাচ আছে, এবং ওই ফিল্ডে ঢোকার পর এনভায়রনমেন্ট চেঞ্জ, যে আসলে জিতেছে নাকি হেরেছে। আর এই যে ভাইয়া মানে বাংলাদেশের আমরা যদি দেখি যে ফ্যানদের কারণে কিন্তু আর্জেন্টিনা
আর্জেন্টিনাতে আমাদের বাংলাদেশের মানে দেশ হিসেবে এত বড় একটা রেকগনিশন, এবং গতকাল দেখেছি যে মোহসিন হলের মাঠেও হচ্ছে রাষ্ট্রদূত এসে খেলা দেখেছেন। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি যদি একজন খেলোয়াড়, যেহেতু আমি বুঝি এই ইমোশনটা, এক সময় আমি খেলার আগে তো নিজেও সাপোর্টার ছিলাম এবং একটা টিমকে সাপোর্ট করতাম, সেই টিমের জন্য নিজের কি ফিলিংস সেটা তো বুঝি। খেলার মধ্যেও দেখেছি আমরা এটা, আর আমাদের দেখার অনেক সুযোগ হয়েছে। সাপোর্টারদের ইভেন তারা অনেক সময় মানে পারলে জানবাজি রেখে আগে টিমকে জিতাবে। এই ইমোশনকে তো আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এটা কিন্তু সাধারণ ইমোশন বলা যাবে না, একদমই না। তো আমরাও খেলোয়াড়রাও এগুলো বোঝে এবং তারাও এই আবেগের মধ্যে দিয়েই চলে। কখনো কখনো হয় বিগ ম্যাচে, আপনি লুক অ্যান্ড মেসি, আপনাকে এইটা একটা প্রমাণ দেই যে তার পেনাল্টিটা সে কিন্তু মারার আগেই তাকে আমার কাছে মনে হচ্ছে যে হি ওয়াজ ভেরি ইন্টেন্স, এবং এই টেন্সের কারণে কিন্তু তার জিনিসটা মিস হয়েছে বলে আমার মনে হয়। এই অল্প কিন্তু যাই হোক এটা রিকভারি করছে। এটাই মানুষ, তো আমরা সব কিছুর পরেও মানুষ, এই ইমোশন তো থাকবেই, তবে অতিরিক্ত ইমোশন হয়ে গেলে আবার এটা ঠিক না, যেটা দিয়ে আপনার জানের রিস্ক হয়ে যায়, এরকম যেন না হয়। সেটাই আমরা একটু আজকের এবং কালকে সকালের ম্যাচগুলো নিয়ে আলোকপাত করতে চাই। আমরা দেখতে চাই দর্শক, পর্তুগাল উজবেকিস্তানকে ফেস করছে রাত 11টায়। আমরা রাত 2টায় দেখবো ইংল্যান্ড ভার্সেস ঘানার খেলা, পানামা ভার্সেস ক্রোয়েশিয়া আগামীকাল ভোর 5টায়, এবং কলম্বিয়া ফেস করবে ডিআর কঙ্গোকে আগামীকাল সকাল 8টায়। আমি শুরুটাই করতে চাই অবভিয়াসলি পর্তুগাল এবং উজবেকিস্তানের ম্যাচটা দিয়ে। উজবেকিস্তান খুব ভালো পজিশনে রয়েছে, ভালো পজিশন বলতে বোঝাচ্ছি খুব ভালো তারা খেলছে, এবং পর্তুগাল অনেক অনেক এগিয়ে। বাট আমরা প্রিভিয়াস ম্যাচগুলোতে দেখেছি খুব একটা মানে গুড রেজাল্ট আমরা তার কাছ থেকে পাইনি। CR7কেও আমরা দেখছি না জ্বলে উঠতে। পর্তুগালের কতটা সম্ভাবনা দেখছেন এই ম্যাচে? উজবেকিস্তানের সাথে পর্তুগালই ফেভারিট, কিন্তু ম্যাচের ওয়ার্ল্ড কাপ ম্যাচের কথা বলা খুবই দুষ্কর। এটার জন্য আমি অপেক্ষা করছি, কারণ এটার উপর ডিপেন্ড করছে পর্তুগালের রেজাল্ট, ফিউচার, মানে তারা যদিও 3টা টিম হিসেবে আমি বারবার বলছি যে এদের যাওয়ার সম্ভাবনা আছে, আরও এই 2 টিমই হয়তো যাবে, কিন্তু তারপর আমরা এটা ওয়েট করছি। একটা টিম ওখানে তো ধরেন কলম্বিয়া অলরেডি চলে গেছে, তারা ক্রস করে গেছে, যে এটা অ্যাডভান্টেজ হচ্ছে পর্তুগালে এই ম্যাচ হলে কনফার্ম হয়ে যাবে আপনার পর্তুগালের সাথে কলম্বিয়ার খেলা শেষ। তো না সরি, ওটার সাথে মনে হয় কঙ্গোর সাথে খেলা আছে, তো এই জায়গায় উজবেকিস্তান অ্যাডভান্টেজ আছে, তার সাথে কলম্বিয়ার খেলাটা শেষ হয়েছে। তো পর্তুগালের পরের ম্যাচটা দুটো ম্যাচ কিন্তু তাদের টাফ, এটা একটা ডিজাস্টার, এটা একটা আসলে একটু মাথায় রেখে খেলতে হবে। এবং আমরা লাস্ট খেলাতে আমরা দেখেছিলাম যে ওনাকে অফসাইডের ওই জায়গাটায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। অবভিয়াসলি এটা একটা স্ট্র্যাটেজির পার্ট হতে পারে, জানি না আজকে কোন ফরমেশনে তারা খেলবে। আমরা একটু পরবর্তী ম্যাচে যদি যাই, ইংল্যান্ড ভার্সেস ঘানা। ইংল্যান্ডও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবং অনেকে বলছেন যে 1966 পরে এবার হয়তো আমরা দেখতে পারি নতুন ইংল্যান্ডকে, এবং তারা অন্যতম শিরোপার দাবিদার। কতটা এগিয়ে রাখছেন ভাইয়া? একটা খেলা দেখে এরকমই মনে হচ্ছে, বাকি খেলাগুলো দেখার পরে ওয়ার্ল্ড কাপ ভেরি টাফ। হোল টিম, আর হ্যারি কেনের গোলের কথা, ওটা তো ইট ওয়াজ এ নাইস স্কোর। আর তারপরে আপনার ওভারঅল টিমটাও অনেক বেটার, অনেক ভালো। ইংল্যান্ড তো ধরেন সারা পৃথিবীর ফুটবলকেই কিন্তু ইংল্যান্ড কিছুটা ক্ষেত্রে লালন করে, প্রফেশনাল ফুটবলে ইংল্যান্ডের অবস্থান অনেক ভালো, তো সেই জায়গায় ইংল্যান্ড টিমটা ভালো করে না, এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়। এক্স্যাক্টলি। আমি যদি ছোট করে প্রেডিকশন চাই, বিকজ ইংল্যান্ড তো টেকনিক্যাল গেম খেলবে, ঘানাও বেশ শক্তিশালী টিম, তো আমি যদি বলি যে যদি জিতে কিরকম ডিস্টেন্সে জিততে পারেন? এই এখনকার ম্যাচগুলো কিন্তু স্পেশালি ঘানা আর ইংল্যান্ডের বিষয়ে খুব বেশি ডিফারেন্স হবে না, এটা না 2-0 বা 3-1 3-2 এরকম হতে পারে। এক্স্যাক্টলি। আমি ছোট্ট করে দিদি আপনার কাছে একটু বলতে চাই, পর্তুগাল এবং CR7 খুবই পপুলার একজন প্লেয়ার, এবং মেবি এটা ওনার শেষ বিশ্বকাপ, ওনাকে নিয়ে আসলে আপনার ইমোশনের জায়গা কতখানি? CR7 এ খেলা আমি দেখেছি, আসলে ওনারা তো সমসাময়িক, CR7 তারপর হচ্ছে ধরেন মেসি, এইটা নিয়ে তো অলওয়েজ একটা কম্পিটিশন, যখন রোনালদিনহো রাইট উনি ছিলেন। সো এইটা তো হচ্ছে একটা কাছাকাছি সময়ের, সো একটা কম্পিটিশন তো সবসময় ছিল। তো এখন একদম মানে মেসি আর রোনালদো নিয়ে দুইজন একদম সমান হিসাবে, হ্যাঁ, কিন্তু ওইখান থেকে যদি বলি ফ্যান হিসাবে, আমি যদি বলি পার্সোনালি আমি মেসিকে অনেক বেশি পছন্দ করি, বিকজ ওনাকে অনেক অর্গানাইজ মনে হয়, আর CR7কে আমার আত্মকেন্দ্রিক মনে হয়। আমার মানে ওই যেটা বলছিলেন না, যে হচ্ছে একটা টিম লিড করা আর নিজেকে লিড করা, আমার মনে হয় CR7 অলওয়েজ সেলফ সেন্টার্ড, বাট হি
ইজ আ গুড প্লেয়ার, এটা তো অস্বীকার করার কিছু নেই। আসলে সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আমাদের আরো আলাপ করা ছিল, তবে আজকে ওই যে সময়ের কাছে আমরা বাধা, এবং আশা করছি আজকের রাতেও দুর্দান্ত আমরা ম্যাচগুলো দেখবো, কালকে সকালেও। আজকের মতন বিদায় নিচ্ছি। ভাইয়া এবং প্রীতিদি খুব ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বকাপের গল্প প্রত্যেকটা দিনই নতুন করে নতুন নায়ক তৈরি করছে। আজকে দেখলাম মেসির রেকর্ড, এমবাপ্পের দাপট, হাল্যান্ডের শক্তি এবং আলজেরিয়ার প্রত্যাবর্তন। সামনে অপেক্ষা করছে পর্তুগাল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার গুরুত্বপূর্ণ লড়াই। সেই গল্প নিয়ে আবারও ফিরবো আগামীকাল ঠিক একই সময়ে দীপ্ত টিভির পর্দায়। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি, সাথে ছিলেন ইমতিয়াজ, সুলতান, জনি এবং প্রীতি দত্ত। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। শুভ সন্ধ্যা।